আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো গতকালকে লা লিগাতে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটা ১-১ গোলে ড্র হয়েছে। যেইখানে আমরা বেশ অনেকগুলা কন্ট্রোভার্সি জিনিস দেখছি। যেখানে আমরা রিয়াল মাদ্রিদকে ফার্স্ট হাফে স্ট্রাগল করতে দেখছি। সেকেন্ড হাফে আমরা রিয়াল মাদ্রিদের স্বরূপে খেলতে দেখেছি। তো গতকালকের ম্যাচে আমরা বেশ অনেক কিছু জিনিস দেখেছি। সো সেই বিষয়গুলা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো প্রথমত আমরা কন্ট্রোভার্সির দিকটাতে আসি। দেখুন, গতকালকে রিয়াল মাদ্রিদ যখন ফার্স্ট গোলটা কনসিড করলো পেনাল্টি থেকে, ওই পেনাল্টি পাওয়ার যে সিন এটা ওইটা যদি দেখেন তাহলে আপনি বলবেন যে ভাই এটা পেনাল্টি কি করে হয়? হ্যাঁ? মানে এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। তো এইখানে যখন পেনাল্টির আবেদন জানানো হয়েছে তখন কিন্তু রেফারি ভিআর চেক করতে গেছে। ভাই এখানে আমি প্রথমত রেফারির কথাটা বলি। তো রেফারি যখন ভিআর চেক করতে গেছে, তিনি যখন ফুটেজগুলা দেখতেছিলেন তখন কিন্তু তিনি মানে গ্যালারিতে যে রেফারিগুলা বসেছিল টিভি সেটের সামনে ওদেরকে কিন্তু বলতেছিল আই নিড মোর পিকচার। সে আরো পিকচার চাইতেছে। বাট ভেতর থেকে যে সিগন্যালটা আসলো সেটা হচ্ছে দেখেন এখানে আর কোনো ফুটেজ নাই। যেগুলা ছিল সেগুলো আপনাকে দেখিয়ে দিয়েছি। সো এমন সিচুয়েশনে ওই রেফারিটা অন ফিল্ডার রেফারিটা যখন তিনি আর কোনো ফুটেজ পেলেন না তখন কিন্তু তাকে একটা ডিসিশন দিতে হয়েছে। এখানে হয় পেনাল্টি না হয় পেনাল্টি। এখন ক্যামেরার অ্যাঙ্গেলটা যদি আরো একটু ভালোভাবে দেখানো যেত তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হইতো। এটা রেফারির সিদ্ধান্তটা কতটুক যৌক্তিক আর কতটা অযৌক্তিক। এখানে কিন্তু মাত্র একটা ফুটেজ আমরা একটা থেকে দুইটা ফুটেজ দেখতে পাইছি। ফার্স্ট ফুটেজটা দেখলে আপনি মনে করবেন যে এটা পেনাল্টি হয় না, বাট দ্বিতীয় ফুটেজটা যখন দেখবেন তখন আপনার কাছে মনে হইতেছে ভাই এটা 50-50। এখানে অনেকে রেফারির গালাগালি দিতেছে। আমি বলবো যে ভাই এখানে রেফারিকে নিয়ে তো যথেষ্ট পরিমাণ লা লিগাতে কন্ট্রোভার্সি আছেই, বাট এই সিচুয়েশনটাতে আমার কাছে মনে হইতেছে যে ভাই এটা 50-50। রেফারি দিলেও পারে না দিলেও পারে। তো পরবর্তীতে যে জিনিসটা আমরা দেখছি যে এখানে রেফারি আসলে পেনাল্টি দিয়ে দিছে, কিছু করার নাই। রেফারির সিদ্ধান্তটা আমাদেরকে মেনে নিতে হবে। এরপরে যে বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে সেটা হচ্ছে কিলিয়ান এমবাপে ওই অপোনেন্টের অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের ডি বক্সে ঢুকেছিলেন, ওইখান থেকে বল ড্রিবল করে তিনি শুট নেওয়ার ট্রাই করেছিলেন। ওই মোমেন্টে একটা প্লেয়ারের হাতে লেগেছিল। তো এইটা পেনাল্টি কেন দেওয়া হয় নাই সেটা নিয়ে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছে। বাট ভাই দেখুন, পেনাল্টির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো রুলস আছে। আমি বললাম আর পেনাল্টি দিয়ে দিল, জিনিসটা কিন্তু এরকম না। হ্যাঁ, তো পেনাল্টির যে রুলসটা সেটা হচ্ছে প্রথমত আপনার যদি হাতে লাগে সেটা দেখতে হবে যে এটা কি ন্যাচারাল মুভমেন্ট ছিল না ইন্টেনশনাল মুভমেন্ট ছিল। ন্যাচারাল মোমেন্ট হলে এখানে পেনাল্টি হবে না, ইন্টেনশনাল মোমেন্ট হলে পেনাল্টি হবে। এখন ন্যাচারাল মোমেন্টটা কিরকম? ন্যাচারাল মোমেন্টটা হচ্ছে ধরুন আপনি গোল পোস্টের কাছে দাঁড়িয়ে আছেন কিংবা আপনি ডি বক্সে আছেন, ওপোনেন্ট শুট নিল কিন্তু ওই শুটটা আনফরচুনেটলি আপনার হাতে লেগে গেল, আপনি কোনো রকমের বলটা ফেরানোর ট্রাই করেন নাই। যদি ট্রাই না করেন, যদি মনে করেন যে এভাবেই এসে আপনার হাতে লেগে যায়, ওপোনেন্ট শুট নিল, আপনি যদি ফেরানোর ট্রাই না করেন তাহলে কিন্তু এটা হাতে লাগলে ন্যাচারাল মুভমেন্ট। এই ক্ষেত্রে কিন্তু পেনাল্টি দেওয়া হয় না। আরেকটা জিনিস হচ্ছে ইন্টেনশনাল মুভমেন্ট। সো এই মুভমেন্টে সিচুয়েশনটাতে এরকম যে অপোনেন্ট শুট নিল, আপনি বলটা ফেরানো ট্রাই করেছেন কিন্তু ট্রাই করতে গিয়ে আপনার হাতে লেগেছে। সো এমন মোমেন্টে কিন্তু এটা পেনাল্টি দেওয়া হয়। এটা হচ্ছে ইন্টেনশনাল মুভমেন্টের একটা অংশ। সো এমন সিচুয়েশনে কিন্তু পেনাল্টি দেওয়া হয়। এখন আপনি যদি অ্যাটলেটিকো মাদ্রিদের পেনাল্টিটা দেখেন, যেটা নিয়ে বলতেছে যে রিয়াল মাদ্রিদের একটা পেনাল্টি হয়তো এমবাপের ওই সিচুয়েশনটা থেকে, তো এটা দেখে সবার কাছে মনে হইতেছে যে এটা একটা ন্যাচারাল মুভমেন্ট, যার কারণে এখানে রেফারি পেনাল্টি দেয় নাই। এই রুলস গুলা অনেকে জানে অনেকে জানে না। যারা জানে না তারাই কিন্তু এটা নিয়ে বেশি পরিমাণ কন্ট্রোভার্সি তৈরি করতেছে। তো এটা হচ্ছে রেফারির সিচুয়েশনটা। তো এখন ভাই আমি কিন্তু আগেই বলেছি যে রেফারিকে নিয়ে লা লিগাতে বেশ অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে। এটা কিন্তু লা লিগায় কিন্তু তারা ধোয়া তুলসী পাতা না। কিন্তু গত ম্যাচটাতে আমার কাছে যতটুকু মনে হয়েছে রেফারির দায়বদ্ধতা আপনি 100-100 দিতে পারবেন না, 50-50 আপনি দিতে পারবেন। তো গতকালকে কিন্তু আমরা এটাও দেখেছি যে রিয়াল মাদ্রিদের যে ওয়েবসাইটগুলো আছে ওইখান থেকে অনেকে পোস্ট করতেছে যে আমরা লা লিগাতে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে খেলি নাই, আমরা খেলেছি রেফারির এগেইনস্টে। সো এটা তারা বলতেই পারে। তো এখন আচ্ছা যাই হোক, এগুলা বাদ দিলাম। এখন আমরা আসি ম্যাচের দিকে। দেখুন, গতকালকে রিয়াল মাদ্রিদ যখন ম্যাচটা খেলতে নামতেছে তখন রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে দুটা প্লেয়ার ছিল, মানে সেন্টার ব্যাকে দুটা প্লেয়ার ছিল, একটা হচ্ছে রাহুল এসেনসিও, একটা হচ্ছে চুয়েমেনি। সো এই দুটা প্লেয়ার কিন্তু ডিফেন্স লাইনে গতকালকে
রিয়ালকে নেতৃত্ব দিয়েছে। তো আমি যদি এই দুটা প্লেয়ারের পারফরমেন্সের কথা বলি তাহলে বলবো যে চুয়েমিনি গত ম্যাচটাতে যেভাবে হরিফিক একটা ম্যাচ কাটাইছে ডিফেন্সিভলি, সেইটা থেকে তিনি বের হয়ে এসে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিছে। সে পাসিং ফুটবলে ভালো খেলছে, টেকনিক্যালি ভালো খেলছে, সে ডিফেন্স লাইনে বেশ ভালো খেলছে। এখন যদি রাউল এসেনসিওর কথা বলেন তাহলে দেখতে পারবেন সেও কিন্তু বেশ কয়টা আক্রমণ এসেছিল, ওগুলা কিন্তু বেশ ভালোভাবে ট্যাকেল দিয়েছে। একটা সময় তো দেখেছি যে ওই অ্যাটলেটিকো মাদ্রিদের সিমিওনের যে প্লেয়ারটা দিয়াগো সিমিওনের ছেলে, সো এর মোটামুটি স্পিড আছে। ও যেই পরিমাণ স্পিডে ভাই বল নিয়ে ডি বক্সে ঢুকতে চাইতেছিল, আপনার বেসিক্যালি ওই রিয়াল মাদ্রিদের লেফট সাইড দিয়ে অপোনেন্টের রাইট সাইড দিয়ে, সো ওইখান থেকে তিনি যখন বলগুলো নিয়ে ক্যারি প্রোগ্রেস করে ডি বক্সে যাওয়ার জন্য রান করতেছিল, ওই মোমেন্টে ভাই রাউল এসেনসিও দারুণভাবে কয়েকটা ট্যাকেল করছে। সো রাউল এসেনসিওকে আমাদেরকে সময় দিতে হবে। এই প্লেয়ারটার ভিতরে আউটস্ট্যান্ডিং কিছু আছে, বাট তাকে ওই তার ভিতরের যে ট্যালেন্টটা এটা দেখানোর জন্য আমাদেরকে আরো বেশি সময় দিতে হবে। এখন আমরা যদি ডিফেন্স নিয়ে আর একটু কথা বলতে যাই তাহলে বলবো যে দেখুন, এই ম্যাচটাতে রুডিগার্ড ছিল না। সো রুডিগার্ড যেহেতু ছিল না, এইখানে আমরা ভেবেছিলাম যে ভাই এই ম্যাচটাতে প্রচুর স্ট্রাগল করবে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে। কারণ ভাই অ্যাটলেটিকো মাদ্রিদের আপনি যদি ভাই ফরওয়ার্ড দেখেন, গ্রিজম্যান, আলভারেজ, ভাই তাদের অনেক ভালো ভালো ফরওয়ার্ড রয়েছে। সিমিওনের তো ভাই ওই রাইট উইং দিয়ে খেলানো হয়েছে, ভাই সে তো আউলে এলেছে। মানে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফের কথা বলতেছি না। তো ফার্স্ট হাফে কিন্তু আমরা দেখেছি যে রিয়াল মাদ্রিদ ওই একটা গোল কনসিড করা ছাড়া মোটামুটি ভালোভাবে ট্যাকেল দিয়েছে। সো অ্যাটলেটিকো মাদ্রিদ যখন দেখলেন যে রিয়াল মাদ্রিদের এগেনস্টে তারা 1-0 গোলে জিতে, মানে 1-0 গোলে লিডে চলে গেছে, 1-0 গোলে এগিয়ে গেছে, তখন তারা কি করলো? দিয়াগো সিমিওনের যেই কাজটা সেটাই, লো ব্লক। ভাই লো ব্লকেরও তো একটা হিসেব থাকে না? আপনি 5 থেকে 6টা প্লেয়ারকে লো ব্লকে লাগাই দেন ডিফেন্স লাইনে, এটার তো একটা হিসেব আছে না? কিন্তু আপনারা যারা ম্যাচটা দেখেছেন, দিয়াগো সিমিওনে ভাই লো ব্লক তো আছে, সেই সাথে ন্যারো ডিফেন্স। মানে কি বলবো ভাই, এইখানে আপনি কিলিয়ান এমবাপে, রদ্রিগো, তারপর হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, যাদের কথাই বলুন না কেন তারা কিন্তু প্রচুর স্ট্রাগল করছে, বাট তারা ভালো খেলছে। বাট আমি যে সিচুয়েশনটা দেখছি, এই সিচুয়েশনে আমি একটা কথাই বলবো ভাই, এই জায়গায় যদি আপনি ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এমবাপে ছাড়াও যদি প্রাইম লিওনেল মেসি, প্রাইম রোনালদোকেও যদি নিয়ে আসেন তাহলে বলবো যে এই ধরনের ন্যারো ডিফেন্স ভাঙ্গা ভেরি টাফ। মানে এটা বলা লাগবে না। তো অ্যাটলেটিকো মাদ্রিদের যে ব্যাপারটা আপনারা তো সবাই জানেন, ডিয়াগো সিমিওনে একজন হচ্ছে ডিফেন্সিভ মাইন্ডের প্লেয়ার। সো তিনি যখনই একটা গোল করতে পারে তখন তার পুরো টিমকে দিয়ে কিন্তু ডিফেন্স করা ট্রাই করে। আপনি দেখেছেন গ্রিজম্যান কোথায় ছিল আর কোথায় আসছে, আর আলভারেজ কোথায় ছিল কোথায় আসছে, মানে তাদের প্রত্যেকটা ফরওয়ার্ড কিন্তু ডিপ লাইন ফরওয়ার্ড। ভাই তারা কাউন্টার অ্যাটাকে যেই পরিমাণ পারদর্শী, সেই পরিমাণ ডিফেন্সেও কিন্তু তাদের ফরওয়ার্ডরা কাজ করতে পারে। সো আপনারা তো দেখলেনই গতকালকে কি হয়েছে। সো ভাই এই ম্যাচটাতে আমি যেটা বলবো সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে ড্র করছে। আমার কাছে শুধু এটা ড্র না, আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিতে নিয়েছে। এখন কেন জিতে নিয়েছে আমি সেই কথা বলতেছি, যে আপনারা বলবেন যে ভাই এই কথা কেন বললেন, 1 পয়েন্টই তো পাইছি, জিতলো কই? ভাই দেখুন, রিয়াল মাদ্রিদের ডিফেন্সের অবস্থা বর্তমানে ভালো না, কিন্তু তারা যেভাবে অ্যাটলেটিকো মাদ্রিদকে হ্যান্ডেল করছে, যেভাবে অ্যাটলেটিকো মাদ্রিদের ফরওয়ার্ডদের হ্যান্ডেল করছে, সেইটা দেখে আপনি আপনাকে বলতেই হবে যে ভাই আমরা যে সংখ্যাটা করছি সেই সংখ্যা থেকে যেহেতু তারা ওই হারা ম্যাচটা ড্র করছে, মানে ম্যাচের আগে আমরা মনে করছি যে ম্যাচটা হারবে, কিন্তু হারার ম্যাচটা যে ড্র করছে সেটাই রিয়াল মাদ্রিদের জন্য অনেক। এটাতে আপনি হয়তোবা দ্বিমত পোষণ করতে পারবেন, বাট আমার কাছে এটাই মনে হইতেছে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে হয়তোবা 2 পয়েন্ট লুজ করছে, বাট আপনাদেরকে টিমটাও তো দেখতে হবে, যে টিমটার এগেনস্টে তাদের সর্বশেষ কয়েকটা ম্যাচের রেজাল্ট তেমন একটা ভালো না। এই টিমটার এগেনস্টে রিয়াল মাদ্রিদ ডিফেন্সবিহীন অবস্থায় দারুণ খেলছে। সেকেন্ড হাফে তো ভাই, ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদকে আমরা মেরে অবস্থায় দেখছি, সেকেন্ড হাফে রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপে যা করছে। হুম তো বিশেষ করে রদ্রিগোর কথা, ভাই রদ্রিগো এমন একটা প্লেয়ার, এদের একে নিয়ে বেশি কিছু লোকে বেশি বলা বলিও করে না। ওই কিলিয়ান এমবাপে তারপর হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের ছায়া তলেই তিনি থেকে যান। বাট রদ্রিগো এই ম্যাচটাতে যদি আপনি বেস্ট পারফর্মার হিসেব করেন তাহলে কিন্তু রদ্রিগো। হ্যাঁ, আপনি এই মুহূর্তে আপনি ওই মিডফিল্ডে এই জায়গায় আপনি ইয়ের কথা বলতে পারবেন, কি জানি সাবায়সের কথা বলতে পারবেন, দারুণ 115 ওভার বলে টাচ করে 102টা ফাস খেলছে, যেখানে 101টা ছিল একুরেট ফাস। মানে পুরো মিডফিল্ডটা তিনি ধরতে গেলে কন্ট্রোল করছে।
বিল্ড আপ ফুটবলেই তিনি কিন্তু অবদান বেশি রাখছে। সো সেবায়স যখন উঠে গেছেন তখন এই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে কামাভিঙ্গা, তারপর হচ্ছে লুকা মদ্রিচ যারা নেমেছে তারাও মোটামুটি ভালো করেছে। বাট আমি সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ হারে নাই, এটাই রিয়াল মাদ্রিদের ভাগ্য। এখন রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ হচ্ছে ম্যানচেস্টার সিটির সঙ্গে। ওই ম্যানচেস্টার সিটির সঙ্গে যদি রিয়াল মাদ্রিদ, ভাই ম্যানচেস্টার সিটি তো আপনার অ্যাটাকিং ফুটবল খেলে। সো ওদের এগেইনস্টে এখন রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনটা কেমন করে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু ওই একটা গোল কনসিড করার ফলে তারা আর কোনো গোল করার তেমন একটা ট্রাই করে নাই, কাউন্টার অ্যাটাকে ট্রাই করেছে। সো এখন ম্যানচেস্টার সিটি তো এরকম হবে না, ওরা গোলের জন্য মরিয়া হয়ে যাবে। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সামনের ম্যাচটা রিয়াল মাদ্রিদের ম্যানচেস্টার সিটির সঙ্গে। সো সেই ম্যাচটাতে যদিও ফরওয়ার্ড লাইন এইভাবে পারফর্ম করতে পারে যেভাবে গত ম্যাচটাতে করছে, মানে যেভাবে লো ব্লকটা ভাঙছে, যদিও রিয়াল মাদ্রিদ ম্যাচটা জয় পায়নি, এবার যেভাবে লো ব্লকটা ভাঙছে এইভাবে যদি ম্যানচেস্টার সিটির সঙ্গে খেলতে পারে তো আশাবাদী যে ম্যাচে প্রচুর গোল পাবে রিয়াল মাদ্রিদ। হ্যাঁ, ম্যানচেস্টার সিটিও পাবে, আমরা গোলের বন্যা হয়তো বা দেখতে পারবো। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।